বিবর্তনের পথে যে নগর সভ্যতা গড়ে তুলেছিল যে মানুষেরা, তারা আর কেউ নয়, তারা ভারতের আদিবাসী মূলবাসী মানুষ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ বহুজন। আমি শরদিন্দু বিশ্বাস। আপনারা জানেন যে একটি জাতিকে, একটি নেশনকে যদি তার ইতিহাস থেকে আলাদা করে দেওয়া যায়, তবে সেই জাতি দ্রুত গোলামে পরিণত হয়ে যাবে। দ্রুত যে দখলদারেরা এই যে গোলামে পরিণত করছে, তাদের সাথে মানিয়ে নেবার জন্য এই গোলাম সমাজ চাটুকারের ভূমিকা পালন করবে এবং আত্মঘাতী হয়ে উঠবে। আত্মঘাতী অর্থাৎ একে অন্যের সঙ্গে পাল্লা দেবে কে কতটা বড় দাস হতে পারি, চাটুকার হতে পারি। পাল আমলের পরে বাঙালির যে সত্তায় এই যে ভয়ঙ্কর যে অবনমন, এই অবনমন দেখা গেছে। আজ আমরা সেই হারিয়ে যাওয়া ইতিহাস এবং বঙ্গ সভ্যতার ধ্বংসাবশেষের ওপরে আলোচনা করব। কারণ বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন, যে জাতি তার ইতিহাস জানে না, সে জাতি ভবিষ্যতে কোনো ইতিহাস গড়তে পারে না। প্রিয় দর্শক, এর আগে আমরা 3টি ভিডিওতে 3 ধরনের আলোচনা করেছি। প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছি যে কি কারণে এই যে আমাদের দেশ ভারত, এখন নাম হয়েছে ভারত, এই ভারত একটা সময় গন্ডোয়ানা নামে পরিচিত ছিল এবং সেই গন্ডোয়ানা ল্যান্ডটি পাঞ্জিয়া নামে একটি বৃহৎ ভূখণ্ডের অংশ ছিল। সেই বৃহৎ ভূখণ্ডটি আভ্যন্তরীণ যে লাভা স্রোত রয়েছে, তার যে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের জন্য তার যে কম্পন হয়, সেই কম্পন থেকে এই বৃহৎ যে ভূখণ্ডটি, সেই ভূখণ্ডটি ভাগ হয়ে গিয়ে ধীরে 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 এই যে গন্ডোয়ানা, সেই গন্ডোয়ানা আফ্রিকা মহাদেশ থেকে শুরু করে, পাঞ্জিয়া থেকে শুরু করে এসে লাউরিশিয়াতে মিশে যায় এবং ধাক্কা লাগে। এবং ধাক্কা লেগে কিভাবে টেথিস সাগরের মধ্যে থেকে হিমালয় তৈরি হয়েছে এবং সেই হিমালয় অধ্যুষিত যে সমস্ত নদীগুলো আছে, তার উপরের স্তরে বৃষ্টিপাত হওয়ার ফলে যে ড্রেনেজ সিস্টেমটা তৈরি হয়েছে, অর্থাৎ নদী নালা তৈরি হয়েছে, সেই নদী নালাকে বেষ্টন করে যে ভূখণ্ডটি তৈরি হয়েছে, সেই ভূখণ্ড এবং বদ্বীপটি হচ্ছে আমাদের বঙ্গভূমি। এটা আমরা দেখিয়েছি আমাদের প্রথম যে ভিডিও, সেই ভিডিওতে। আপনারা ভয়েস অফ বহুজনে এই ভিডিওটি পেয়ে যাবেন। আমরা দ্বিতীয় যে ভিডিওটি দেখিয়েছি সেটা হচ্ছে যে এই যে আদিম মানুষের যে উৎপত্তি স্থল, সেই আফ্রিকা থেকে যেভাবে একটি ভূখণ্ড আফ্রিকা থেকে এসে লাউরেশিয়াতে মিলিত হলো, ঠিক সেইভাবেই আদিম মানুষদের একাধিক গোষ্ঠী একাধিক ধারায় এই খাদ্যের অন্বেষণে, নতুন দেশ আবিষ্কারের অন্বেষণে তারা পাড়ি দিয়েছে এবং তারা পাড়ি দিতে দিতে এই ভূখণ্ডে পদার্পণ ঘটেছে। আমরা বলেছি এই ভূখণ্ডে পদার্পণ ঘটেছে তার, এবং এই ভূখণ্ড থেকে তারা থেমে থাকেনি, তারা এখান থেকে একেবারে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে। এটা আমরা দেখিয়েছি। তৃতীয় ভিডিওতে আমরা দেখিয়েছি যে ডিএনএ গত দিক থেকে এই যে মানুষগুলো আফ্রিকা থেকে ভারত ভূখণ্ডে এলো, সেই ভারত ভূখণ্ডে এসে কোথায় কিভাবে তারা বিস্তারিত হয়েছে, বিবর্তিত হয়েছে, এবং এই 60,000 থেকে 65,000 বছর আগে এই আমাদের ভারতের, আমাদের বঙ্গের যে বেলপাহাড়ি, তার যে 3টি 4টি নদী, যেমন ধরুন কংসাবতী, ডুলুং,
তারাফেনী, সবর্ণকা, এই সমস্ত নদীর পাশে দিয়ে তারা যে শিকার করে বেরিয়েছে, সেই সমস্ত অস্ত্র পাওয়া গেছে। সেই অস্ত্রের বয়স হচ্ছে 60,000 থেকে 65,000 বছর আগেকার অস্ত্র তারা ব্যবহার করেছে। এরপরে এই মানুষগুলোই আবার ঘোড়ায় চড়া শিখেছে, শিকার করা শিখেছে, আগুন আবিষ্কার করা শিখেছে, পশুকে পুড়িয়ে খাওয়া এটা আবিষ্কার করেছে, তারা নৃত্য গীত শিখেছে এবং প্রকৃতিকে পূজা করার ব্যবস্থাটা তারা শিখেছে এবং সেগুলোকে তারা গুহাচিত্র, নানা গুহাচিত্রে, যেমন শ্যামলা হিলসের গুহাচিত্রে, ভীমবেটকার গুহাচিত্রে, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে আরাবল্লী পাহাড়ের নিচে যে সমস্ত গুহাগুলো আছে, সেই সমস্ত গুহাতে আমাদের এই আদিম মানবেরা তাদের জীবনের যে ধারাভাষ্য, সেই ধারাভাষ্য এঁকে রেখেছে। স্বাভাবিক কারণে এটা বিবর্তনের পথে আমাদের একটা বড় প্রাপ্য। নৃতাত্ত্বিকরা এটাও বলেছে যে আদিম মানুষেরা কিন্তু একটা জায়গায় থেমে থাকেনি, এক জায়গায় এসে তারা দীর্ঘদিন বাস করেছে এবং এই দীর্ঘদিন বাস করার ফলে একটি পরিবেশের সঙ্গে তারা খাপ খেয়ে নিয়েছে এবং পরিবেশের সঙ্গে জীবনটাকে চালিত করার মধ্যে দিয়ে যে সংস্কৃতি, যে ভাষাটি তৈরি হয়েছে, সেই সংস্কৃতি আর সেই ভাষা নিয়ে তারা আবার নতুন দেশের সন্ধানে বেরিয়ে পড়েছে। এইভাবে আমরা দেখতে পেয়েছি যে বঙ্গে যে মানুষগুলো 60 থেকে 65,000 বছর আগে তাদের পদার্পণ ঘটেছে, তারাই আবার ইউ-টার্ন নিয়ে 20,000 বছর পরে তারা অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই জন্যেই এই মানুষগুলোকে, প্রথম যে এই মানুষগুলো আসছে হোমোসেপিয়েন্সের, আমি মানে একেবারে আদি মানবের কথা বলছি না, সেই কথা আরেকদিন বলবো, যে হোমোসেপিয়েন্সের আগে যে সমস্ত মানবাকৃতি যে জীবরা তৈরি হয়েছিল, তারাও কিন্তু এই ভারতে এসেছে। তারা কোন পথে এসেছে, কিভাবে এসেছে, সেটা একটি বড় রহস্য। সেই রহস্য নিয়েও একদিন আপনাদের সঙ্গে কথা বলতে পারবো। কিন্তু আমরা আজকে দেখাতে চাই যে বঙ্গদেশে যে মানুষগুলো এলো এবং বঙ্গদেশে যে জল, হাওয়া, যে প্রকৃতি, যে পরিবেশ, তাদের সঙ্গে যুক্ত হয়ে যে মানুষগুলি একটি সংস্কৃতির জন্ম দিল, সেই মানুষগুলো কিভাবে একটা শিকার সংগ্রহের যুগ, কৃষি কার্যের যুগ থেকে একেবারে নগর সভ্যতায় এবং আধুনিক মানুষে পরিণত হলো কি করে, এবং কারা সেই মানুষ, সেই মানুষদের সম্পর্কে আজকে আপনাদের সাথে একেবারে বিস্তারিতভাবে কথা বলবো। আজকে শুধু মোগলমারিতে যে অনুসন্ধানটি হয়েছে, যে উৎখনন হয়েছে, সেখানে যেটা পাওয়া গেছে পরপর পরপর পরপর, অর্থাৎ ওপর খনন কার্য তো ওপর থেকে নিচে পর্যন্ত হয়, একেবারে নিচে পর্যন্ত যে খনন কার্য বিভিন্ন সময়ে হয়েছে এবং তা থেকে যে সমস্ত ডকুমেন্ট গুলো উঠে এসেছে, আর্টিফ্যাক্টস গুলো উঠে এসেছে, নমুনাগুলো উঠে এসেছে, সেটাই আজকে আপনাদের প্রথম জানাতে শুরু করছি। আমি একেবারে মোগলমারিতে আসি। মোগলমারির এই যে খোঁড়াখুড়ি, সেই খোঁড়াখুড়ি নিয়ে তার একটি রিপোর্ট আছে। সেই রিপোর্টটির নাম হচ্ছে এক্সকাভেশন অ্যাট মোগলমারি ফার্স্ট ইন্টারিম রিপোর্ট 2003 থেকে 2004 টু 2007 থেকে 2008। এর অথর হচ্ছে প্রফেসর অশোক কুমার দত্ত এবং এটি এশিয়াটিক সোসাইটি থেকে পাবলিশড হয়। এশিয়াটিক সোসাইটি আপনারা জানেন কলকাতায় অবস্থিত। 2008 সালে এই যে আজকে আলোচনাটি করছি, সেই আলোচনা 2008 সালে এশিয়াটিক সোসাইটি থেকে পাবলিশড হয়েছে। আমরা দেশের যে ইতিহাস, দেশের যে ভাষা সংস্কৃতি, দেশের যে গণতন্ত্র, দেশের যে সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে, তার মধ্যে থেকেই
আপনাদের জানিয়ে যেতে চাই এই ভারতের, এই বঙ্গের আসল ইতিহাস, ভুলে যাওয়া ইতিহাস। আপনারা জানেন যে মোগলমারি প্রাচীন যে জনপদ, দন্তপুর নামে যে জনপদটি ছিল, যা বর্তমানে দাঁতন নামে পরিচিত হয়েছে, এই সুপ্রাচীন দন্তপুরের ইতিহাস আছে দাঁঠা বংশে, দাঁঠা বংশে এবং মহাবংশে। খুব প্রাচীন এই মহাবংশ গ্রন্থটি পাওয়া যায় শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কাতে কোনো রামায়ণ নেই, কোনো মহাভারত নেই। দাঁঠা বংশ আমরা পেয়েছি আমাদের ভারতের যে প্রাচীন গ্রন্থ আছে, বৌদ্ধ গ্রন্থ, সেখান থেকে পেয়েছি দাঁঠা বংশ, আর মহাবংশ পেয়েছি আমরা শ্রীলঙ্কা থেকে। এই দন্তপুরের কথা কিন্তু এই দুটো গ্রন্থে উল্লেখ আছে। প্রাচীন গ্রন্থের জন্য এটা উল্লেখ করলাম আমি। কিভাবে উল্লেখ আছে দেখুন, যে ভগবান বুদ্ধের মহাপরিনিব্বাণ ঘটেছে, সবাই খুব শোকাহত। আর সেই সময় যিনি মহামানব, সেই মহামানব যখন মহাপরিনিব্বাণ ঘটে, তার যে শরীর ধাতু, শরীরা এই কথাটি লেখা আছে প্রাচীন বৌদ্ধ সাহিত্যে, এই শরীর ধাতুকে বিভিন্ন খণ্ড করা হয়। সেই খণ্ড করে এক একজন মহান রাজার হাতে তুলে ধরা হয়। বুদ্ধের শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন রাজাকে দেওয়া হয়েছিল। আপনারা অনেকে জানেন যে বুদ্ধের শরীরটাকে 8টি খণ্ড করা হয়েছিল। তো সেই সময় বুদ্ধেও যখন মহাপরিনিব্বাণ লাভ করেন, সেই সময় অরহত প্রাপ্ত ভিক্ষু খেমা, তিনি কলিঙ্গরাজ ব্রহ্মদত্তকে এই গোতামা বুদ্ধের একটি দন্ত ধাতু তিনি দেন। আর এই ধাতু দেওয়ার একটা সিস্টেম আছে। সুন্দর করে কাস্কেটের মধ্যে রেখে সেই ধাতুটি দেওয়া হয় এবং সেটি রাজা তার রাজ্যে গিয়ে প্রতিষ্ঠিত করেন। তো এই ব্রহ্মদত্ত এই দন্ত ধাতুর নাম অনুসারে তার রাজধানীর নাম করেন দন্তপুর। দাঁতন থেকে 14 কিলোমিটার দূরে অবস্থান করছে একটি বুদ্ধ বিহার। সেই বুদ্ধ বিহারটির নাম মোগলমারি। তো মোগলমারি বুদ্ধ বিহারের কথা আমরা যখন শুনি, আমরা এটা দেখতে পাচ্ছি ছোটবেলা থেকে উঁচু একটা ঢিপি ছিল। এই ঢিপির নাম ছিল সখীসানার ঢিপি। প্রতি শনিবার এখানে হাট বসতো এবং আমরা উপরে খেলাধুলা করতাম। এর তলায় কি আছে কেউ কিছু জানতো না। 1995 সালে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অশোক দত্ত, তিনি এসেছিলেন সুবর্ণরেখা নদীতে গবেষণার কাজে এসেছিলেন। সেই সূত্রে আমাদের দাঁতন এলাকার দাঁতন হাই স্কুলের প্রাক্তন হেডমাস্টার মহাশয় ছিলেন নরেন্দ্রনাথ বিশ্বাস, ওনার সঙ্গে আলাপ হয়। উনি তখন দাঁতনের ইতিহাস সম্বন্ধে বলেন। তার মধ্যে এই গ্রামের নাম মোগলমারি, মোগলমারিতে উঁচু ঢিপি আছে। একটা ঢিপির নাম সখীসানার ঢিপি। ওই সখীসানার ঢিপির নাম শুনে ডক্টর অশোক দত্ত আমাদের গ্রামে আসেন। তিনি উঁচু ঢিপিগুলো দেখেন এবং পুরো গ্রামটা ঘুরে দেখেন যে গ্রামের ভেতরে যেখানে সেখানে মাটির তলা থেকে ভাঙাচোড়া ইটের দেওয়াল বেরিয়ে আছে মাটির উপরে। উনি ওই ভাঙাচোড়া দেওয়ালের ইট এবং তার কাছাকাছি পড়ে থাকা কিছু পোড়ামাটির টুকরো সংগ্রহ করে দেখলেন যেগুলো আজকের দিনের নয়, অনেক কোনো প্রাচীন যুগে বা অনেক আগে কোনো এক সময়ের একটা সভ্যতা ছিল, তার এই ধ্বংস হয়ে যাওয়া টুকরোর নিদর্শন। এই ঢিবি দেখার পরেই কিন্তু অশোক দত্ত বুঝতে পারেন যে এর নিচে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া বাংলার ইতিহাস। মোগলমারিতে প্রথম খনন শুরু হয় 2003 সালে বন্ধুরা। এবং আপনারা জানেন যে খনন করতে গেলে প্রথম কি করতে হয়, উপরের স্তরটি, অর্থাৎ একেবারে প্রথম স্তরটি খনন করতে হয়। প্রথম স্তর খনন করলে যেটা জানা যায় যে এই যে মোগলমারির শেষতম অবস্থা কি ছিল। আমরা যখন গেছি প্রথম, সেই সময় 2014 সালে আমরা দেখেছি যে তার একটি দুটো
অংশে খনন হয়েছে, আর বাকি সমস্তটাই একটা ঢিবির মতো পড়ে আছে। অর্থাৎ সেখানে মাটি, গাছপালা এবং যে ভাঙা চোরা ইটগুলো এরকম ঢিবির মতো পড়ে আছে। আমরা দেখেছি একেবারে খোলা অবস্থায় নিচের যে বিহারটি পাওয়া গেছে খোলা অবস্থায় পড়ে আছে, ওপরে একটি তারপলিন দিয়ে ঢাকা ছিল। এখানে অনিকেত মাহাতো, অতনু প্রধান, অতনু নন্দন মাইতি যাদের সঙ্গে বসে আমরা কথা বলেছি, তারা সুন্দর একটি রিপোর্ট তৈরি করেছে। সুন্দর একটি রিপোর্ট, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করেছে। এবং পাশাপাশি আছে আমার যে নিজের চোখে দেখা যে গবেষণা মানে আর্টিকেলটি, প্রবন্ধটি, সেটি রয়েছে। তো এই দুটো বর্তমানে মিলে আমরা মোগলমারিতে কি পাওয়া গেছে সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন, প্রথম খনন যখন হয়েছে সেই খননে পাওয়া গেছে এই বুদ্ধ ভিক্ষুদের থাকার জন্য একটা কুঠি পাওয়া গেছে। এই খননে আরো পাওয়া গেছে লোহিত মৃৎ ভাণ্ড। দ্বিতীয় পর্যায়ে খননের হয় 2006 থেকে 2007 সালে। দ্বিতীয় পর্যায়ে খননে পাওয়া গেছে খণ্ড বিখণ্ড বুদ্ধ মূর্তি, লোহার সামগ্রী, পোড়া মাটির সিল। তৃতীয় পর্যায়ের খননে পাওয়া গেছে, যেটা 2007 সাল থেকে 8 সালে পাওয়া গেছে, পদ্ম পাপড়ি যুক্ত নকশা করা দেয়াল। যে রাস্তাটি আছে সেই রাস্তাটি মাটির রাস্তা নয়, ইট বেছানো রাস্তা। এমন ভাবে ইট বেছানো রাস্তা এখনো অটুট আছে। আর পাওয়া গেছে গোলাকার বুদ্ধ স্তূপ, আর পাওয়া গেছে ভাঙা যক্ষী মূর্তি। অনেকে এই যে যক্ষী মূর্তি না করে এ দেবী মূর্তি বলে ফেলেছে। দেবী মূর্তি নয়, কারণ এই মানুষগুলো পরবর্তীকালে আমরা আরো প্রাচীন যে প্রত্নস্থলগুলো আছে সেখানে এসে দেখব আমরা এই মূর্তিগুলো যক্ষী মূর্তি। কুষাণ যুগের তামার মুদ্রা পাওয়া গেছে, নকশাযুক্ত মৃৎভাণ্ড। আগে দেখলেন লোহিত মৃৎভাণ্ড, এখানে নকশাযুক্ত মৃৎভাণ্ড। নিচের দিকে, আরো নিচের দিকে নামছি আমরা, এখানে অদ্ভুত একটা জিনিস পাওয়া গেছে। সেখানে হচ্ছে যে এই যে ছোট ছোট বুদ্ধ ভিক্ষুদের থাকার ঘর, সেই থাকার ঘরের সাথে আস্তে করে একটা নালা, নিকাশি নালা পাওয়া গেছে। চতুর্থ পর্যায়ের খননে পাওয়া গেছে নকশা করা ইট, যেটা এই যে বিহার তার যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথের সামনে ওটা পাওয়া গেছে, এবং সেই প্রবেশ পথটি একটি ইটের রাস্তা। বোধি বৃক্ষের নকশা পাওয়া গেছে, হাত জোড় করে থাকা মানবী মূর্তি পাওয়া গেছে। সমগ্র স্তূপটি প্রদক্ষিণ করার জন্য চারিদিকে একটা ইটের রাস্তা পাওয়া গেছে। অসংখ্য পোড়া মাটির প্রদীপ পাওয়া গেছে। পাওয়া গেছে বুদ্ধের এই পদ্মাসনে বসে থাকা এবং ভদ্রাসনে বসে থাকা বুদ্ধের মূর্তি। পাওয়া গেছে ধম্ম চাকা, যেটাকে ধর্মচক্র বলা হয়। আর পাওয়া গেছে নকশাযুক্ত মৃৎভাণ্ড, পাওয়া গেছে বুদ্ধের বাণী উৎকীর্ণ একটা স্তূপ। নভেম্বরের খননে একটা অদ্ভুত যে নাম ফলক, সেই নাম ফলক আবিষ্কার হয়েছে। এই নাম ফলকে আমরা দেখতে পাই যে এই বিহারটির নাম শ্রীবন্দক মহাবিহার। পাওয়া গেছে বিশেষ দুটি আর্টিফ্যাক্ট, আপনাদের কাছে জানিয়ে রাখি, যে আমাকে খুব নাড়া দিয়েছে। যে আর্টিফ্যাক্টটি মোগল মারির যে আসল পরিচয়, সেই আসল পরিচয় কিন্তু উঠে আসে। সে দুটো দেখুন কেমন। এই দুটোর মধ্যে একটিতে রয়েছে তার নাম ফলক। আমরা আগের একটি নাম পেলাম, সেই নামের মধ্যে পেলাম শ্রীবন্দক। আর এখানে যে আপনার অষ্টম বারের খনন হচ্ছে, সেখানে নাম ফলক পাওয়া গেছে মোগলাইক। দ্বিতীয়টি যেটা পাওয়া গেছে সেটা আমার কাছে সব থেকে আকর্ষণীয়। সেটা হচ্ছে এই খোঁড়াখুড়ি করতে গিয়ে অশোক দত্ত পেয়েছেন প্রস্তর যুগের হাতিয়ার। যে প্রস্তর যুগের হাতিয়ার
তারাফেনীতে পাওয়া গেছে, ডুলুং নদীর পাড়ে পাওয়া গেছে, কংসাবতী নদীর পাড়ে পাওয়া গেছে। সেই যে পাথরের হাতিয়ার, যেটা 60 থেকে 65,000 বছর আগে আমার আদিম মানুষেরা ব্যবহার করেছে, সেই হাতিয়ার পাওয়া যাচ্ছে এই সুবর্ণরেখা বা সবর্ণরেখা নদীর পাড়ে অবস্থিত মোগল বাড়িতে। অর্থাৎ বুঝতে পারছেন বন্ধুরা, এই পাথরের হাতিয়ার প্রমাণ করে যে কংসাবতী, ডুলুং, তারাফেনীতে যে মানুষগুলো ওই হাতিয়ার নিয়ে শিকার সংগ্রহের যুগে তারা বাস করত, তারা একইভাবে এই সবর্ণরেখা নদীর পাড় দিয়েও তারা বসতি স্থাপন করেছে। আপনারা দেখতে পেলেন যে কিভাবে আদিবাসী, মূল নিবাসী মানুষেরা একেবারে শিকার সংগ্রহ থেকে শুরু করে নগর সভ্যতা গড়ে তুলেছে, এবং এই যে সভ্যতা এসে মিলিত হয়েছে একেবারে পাল আমল পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটি জাতি তখনই গোলামে পরিণত হয় যখন সেই জাতিকে ইতিহাস থেকে বিচ্ছিন্ন করা হয়। মাছকে জল থেকে বিচ্ছিন্ন করলে সেই মাছ যেমন বাঁচতে পারে না, তেমনি একটি জাতিকে যদি তার সংস্কৃতি, তার ভাষা, তার সাহিত্য, তার যে আত্মমর্যাদা, আত্মগৌরব থেকে সরিয়ে দেওয়া যায়, সে শিকড়হীন হয়ে যায়। আর শিকড়হীন মানুষ হয়ে যায় দুর্বল, সে হয়ে যায় পরমুখাপেক্ষী, এবং বাইরে থেকে আসা যে জবরদখলকারীরা প্রভু হয়ে পড়ে। আর এই আদিবাসী মূল নিবাসীরা তখন বাধ্য হয়ে এই দখলদারদের গোলামে পরিণত হয়। সুতরাং এই জন্যই আমরা শুরু করেছি আমাদের সভ্যতার খোঁজ, আমাদের শিল্প সাহিত্যের খোঁজ, আমাদের শৌর্য বীর্যের খোঁজ, আমাদের সংস্কৃতির খোঁজ। আশা করছি আপনারা এই আলোচনা শুনে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভয়েস অফ বহুজন ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এই পেজটিকে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকে এই আলোচনা শেষ করছি।